হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই স্পার্কলিং শাইনি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তবে ভিডিওটা নতুন বললেও বেশ কয়েকদিনের পুরনো, কারণ যখন বাবা মা এসেছিল তখন বাবা মাদের নিয়ে গেছিলাম সুইজারল্যান্ডে বেড়াতে। তো চলুন সেই ভিডিওটাই না হয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যে সময়টা আমরা গেছিলাম সেটা ছিল অগাস্ট মাসের শেষ দিক, আর এখন ঘড়িতে ওই দুপুর 3:30 মতন বাজে। আর এত বেলা করে বেরোনোর কারণ হলো তখন অভিকের অফিসে প্রচণ্ড প্রেশার চলছিল, আর তাই এই দুপুরবেলা করেই আমরা বেরোতে পেরেছিলাম। তাও তো এরকম শর্ত নিয়েই আমরা বেরিয়েছিলাম যে পরের দিনের ট্রিপগুলো আমি একাই বাবা মাদের ঘোরাবো, ওকে নাকি অফিসের কাজ করতে হবে হোটেলে। তো থাক, সেসব না হয় পরের কথা পরেই বলবো। আপাতত আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। আর এই সেই আঙুর গাছটা দেখুন, কত তখন আঙুর হয়েছিল। তখন তো কালো আঙুরের থোকা দেখছেন, তবে এবারে জানেন গাছটাতে না পুরো সবুজ আঙুরের থোকা হয়েছে। তো এখান থেকে এখন আমরা যাব কার্লসরুহেতে, ওখান থেকে আমাদের আইস ট্রেন বুক করা আছে। তো সবাই মিলে আমরা এখন পৌঁছে গেছি হাউপবানহফে। আর এখন যে গাড়িটা করে যাচ্ছি, রনি প্রচণ্ড মজা পায় এই গাড়িটা চড়তে। বাবা মা দুজনেই বয়স্ক বলে আর সাথে বাচ্চাও আছে বলে আমরা এই গাড়িটা করে যেতে পেরেছিলাম। সাধারণত বয়স্ক বা খুব ছোট বাচ্চা থাকলে এই গাড়িটা ফ্রি সার্ভিসই দেয়। এখন যেহেতু স্টেশনে কাজ চলছে, তাই এই মেন স্টেশন পর্যন্ত পৌঁছতে গেলে অনেকখানি লম্বা রাস্তা এই গাড়িটা করেই পৌঁছে দেয়। স্টুটগার্টের স্টেশনটা তো আপনারা আমার ভিডিওতে অনেকবারই দেখেছেন। আর এখন পৌঁছে গেছি আমরা কার্লসরুহেতে। বিকেল এখন ওই 5:30 মতন বাজে, আর এখান থেকেই আমাদের আইস ট্রেন বুক করা আছে, একদম আমাদের নিয়ে পৌঁছবে সুইজারল্যান্ডের বার্নে। তবে দেখুন না, ট্রেনে কিছু একটা প্রবলেমের জন্য এই ট্রেনটা পুরো বার্ন অবধি যাবে না, মাঝপথেই কোথাও একটা হয়তো নামিয়ে দেবে, আবার সেখান থেকে আমাদের চেঞ্জ করে অন্য ট্রেনে যেতে হবে। কিছু একটা হয়তো ব্রিজ ড্যামেজ হয়েছে, যে কারণে ট্রেনটা বার্ন অবধি হয়তো যাচ্ছে না, আর গেলেও সেখানে ওঠা নামা পসিবল নয়। তো এখানে কি অল্টারনেটিভ আছে সেটাও দেখিয়ে দিচ্ছে, সেই অনুযায়ী এখন আমাদের সেই ট্রেন বাস ধরে যেতে হবে। কি মুশকিল বলুন দেখি। তবে যাই হোক, এখন ওই সন্ধ্যে 7:30 নাগাদ আমরা এসে পৌঁছেছি কোনো মতে সুইজারল্যান্ডে। দেখুন না কি অবস্থা বাইরে, কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এত জোরে হাওয়া দিচ্ছে যে সব দেখুন উল্টে পড়ে গেছে। আমি এই প্রথমবার দেখলাম যে বাস থেকে ড্রাইভার নেমে গিয়ে সেই সমস্ত জিনিস আবার উঠিয়ে রাখলেন। আর এই বৃষ্টির মধ্যে ওনাকে নামতে দেখে বাসেরও একজন ওনাকে সাহায্য করছিলেন। দেখেছেন বাইরেটার কি প্রচণ্ড খারাপ অবস্থা। তো ওনারা নেমে গোটা রাস্তাটা সমস্ত কিছু সরিয়ে পরিষ্কার করলেন, যাতে আবার বাসটা সেই রাস্তায় যেতে পারে। তারপর ওনারা ওঠার পর গোটা বাস হাততালি দিচ্ছিল। সত্যি এই বৃষ্টির মধ্যে ভাবাই যায় না যে নেমে ওই সমস্ত জিনিসপত্র পরিষ্কার করে আবার উনি উঠে বাস চালাচ্ছেন। তার সাথে তো রীতিমতো বিদ্যুৎ চমকাচ্ছে, আর এত জোরে হাওয়াও দিচ্ছিল। কি জানি বাবা কখন পৌঁছবো, ভালোই ভালোই এখন পৌঁছে গেলে হয়। বাইরেটা তো দেখে আমার ভয়ই লাগছে। এত খারাপ ওয়েদারের মধ্যে একদিকে ভালোই করেছি যে আজকে আমরা সকাল সকাল আসিনি, তাহলে হয়তো আর ঘুরতেও পারতাম না। তো আমাদের এখন বাসে করেই বার্নে যেতে হবে, কারণ ট্রেনের রাস্তাঘাট সমস্ত বন্ধ। হয়তো এই বৃষ্টির জন্যই ট্রেনের এই অবস্থা। দেখেছেন রাস্তাঘাটে কেমন জলও জমে গেছে। তার মধ্যেই যার যেখানে নামার ওঠার সেটা তো করতেই হচ্ছে। জানি না আমরা যেখানে নামবো সেখানকার কি পরিস্থিতি, কারণ গোটা রাস্তাঘাটের যা অবস্থা। মাঝে মাঝেই দেখছিলাম বাস থামিয়ে, এই দেখুন না সাইকেল স্ট্যান্ড থেকে সমস্ত সাইকেল রাস্তায় পড়ে গেছে। তো আর কি করবেন, এই বৃষ্টির মধ্যেই বাস ড্রাইভার নেমে সমস্ত সাইকেল আবার জায়গা মতন তুলে বাস যাওয়ার রাস্তা করছিলেন। দেখেছেন চারিদিকের কি অবস্থা। যিনি বাস চালাচ্ছিলেন তাকে সত্যিই কুর্নিশ জানাতে হয়। এই বৃষ্টির মধ্যে বারবার বাস থেকে নেমে সমস্ত রাস্তাঘাট যাওয়ার উপযুক্ত করে আবার তিনি বাসে উঠে বাস চালাচ্ছিলেন। তো কিছুটা রাস্তা বাসে আসার পর এখন ওই 7:45 মতন বাজে, এখান থেকে আবার 10 মিনিটের মধ্যে আর একটা ট্রেন আছে। তো যাই হোক, এইসব ঝড় বৃষ্টি কোনো রকমের সামলে আমরা ফাইনালি ট্রেনে উঠতে পেরেছিলাম। করে দিচ্ছে কি করতে হবে। আর তোর বন্ধুটা কি বলছিল রে ট্রেনে, কি বললো তখন? এই মামা বলেনি, কি বলেছে? কি বলছিল ওরা? না আব্বা বলেনি, কি বলেছে?
দাদাও ছবি তুলছে, দেখেছিস? দাদাও ছবি তুলছে। এই কি বলছিল রে নিচের, ওরা কি বলছিল রে নিচে? ট্রেনের নিচের কামরাতে ওরই সমবয়সী একটা বাচ্চা ছিল, কি জানি নিজেদের মধ্যে কি সব বলছিল। রনিকে জিজ্ঞেস করলে তো ওর নিজের ভাষায় যা সমস্ত বলছিল, আমার তো দারুণ হাসি পাচ্ছিল। কিন্তু দেখুন না, এখন জিজ্ঞাসা করলাম কতবার, কিছুতেই বলছে না। আর ওদিকে বাইরের আকাশটাও এখন অনেকটা প্রায় পরিষ্কার হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর রামধনুও উঠেছে। আর এখানে আমি প্রত্যেকবার খেয়াল করেছি, যখনই রামধনু ওঠে সবসময় দেখুন দুটো করে। ট্রেনের জানলা থেকে হয়তো অতটাও ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকবার আমি খেয়াল করেছি যখনই রামধনু ওঠে না কেন সবসময় দুটো করে। তবে একদিকে রক্ষে যে বৃষ্টিটা একটু কমেছে। আর ওইদিকে রনির অবস্থা দেখুন না, দিদার কপাল থেকে যতক্ষণ না টিপটা খুলেও নিজে কপালে পড়তে পারছে ততক্ষণ ওর যেন শান্তি হচ্ছে না। কিন্তু অনেক চেষ্টাতেও পড়তে তো পারলই না, উল্টে টিপের আঠাটাই দিয়েছে নষ্ট করে। আর দেবে না, হয়েছে, ভাল লাগছে, ভাল লাগছে। একটাই মাঝখানে এই বেকা পড়িয়েছে, আটাটা একটু কমে গেছে তো। হ্যাঁ না বাবা ঠিক করে পড়িয়ে দিচ্ছে, ঠিক করে। হ্যাঁ এই করে টিপতে হবে নালে পড়ে গেল, পড়ে গেল। আবার টেপো, আবার টেপো, আবার টেপো। বাহ, সুন্দর সুন্দর হয়েছে। টিপতে হবে, পড়ে যাচ্ছে তো। উফ, অনেক হ্যাপা করে এখন রাত প্রায় 9টা বাজে আমরা এসে পৌঁছেছি বার্নে। এখান থেকে আমাদের যে হোটেলটা বুক করা আছে সেটা অবশ্য খুব একটা বেশি দূরে নয়, কিন্তু তাও অনেকটাই হাঁটতে হবে। তবে যাবার আগে ভাবলাম স্টেশনে যে কুপ বলে সুপারমার্কেটটা আছে ওখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেব। আর ওদিকে অবশ্য আমরা আজকে রাতের খাবারের জন্য চিকেন বানিয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে, তার সাথে চাল ডাল এ সমস্ত প্যাক করে নিয়ে এসেছি। আর ঘরে কিছু সবজিপাতিও পড়েছিল, মানে ওই অল্প আলু পেঁয়াজ ওগুলোও নিয়ে এসেছি সাথে করে। ওই তো কূপ দেখা যাচ্ছে, চলুন ওখান থেকে এবার বাকি জিনিসপত্রগুলো উঠিয়ে নিই। সাধারণত একটুখানি স্যান্ডউইচ কেক এগুলোই নেব, কারণ দুপুরের খাবার আর রাতের খাবারের ব্যবস্থা হয়ে গেলেও মাঝখানে যে টুকটাক খাবারগুলো দরকার পড়ে সেগুলোই হয়ে যায় মুশকিল। আর তার সাথে অবশ্যই যেটা প্রয়োজনীয় সেটা হলো দুধ। তোমার কি দরকার, কি দরকার তোমার? এটা দরকার, দুধ নেবে? খুব ভারী, খুব ভারী। কত এটা? মিডিয়াম সাইজ। কটা ডিম আছে? 10টা। আমাদের এখানে কত সস্তা? 1 পয়েন্ট সামথিং, 1.6 নয় বোধহয়, 1 পয়েন্ট। হ্যাঁ 1.6 দিয়ে নিলাম, 1.99। আমাদের কি ব্রেড দিতে হবে? ব্রেড না, সুইজারল্যান্ডে তো সুইস ফ্র্যাঙ্ক চলে। আমাদের যে ইউরোটা ছিল, ইউরো অবশ্য এখানে অনেক দোকানেই চলে, কিন্তু যে ফেরতটা দেবে সেটা আবার সুইস ফ্র্যাঙ্কে দেয়। আর তার সাথে আবার কিছুটা ট্রানজাকশন চার্জেসও কেটে নেয়। এখানে এসে দেখলাম ডিমের দাম প্রায় ডবল বলতে পারেন। তো আমাদের দরকারি যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছি। চলুন এবার ফাইনালি আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে এই লাস্ট মোমেন্টে বুক করার জন্য খুব একটা ভালো হোটেল আমরা পাইনি। এমনিতেই সুইজারল্যান্ড প্রচণ্ড কস্টলি, এখানে তো হোটেল রুমের ভাড়া মিনিমাম 200 ইউরো। তো আমাদের যে হোটেলটা বুক করা ছিল ওটা হোটেল না বলে অ্যাপার্টমেন্টই বলতে পারেন, তার সাথে অবশ্য কিচেনেটও ছিল। তবে হোটেলটা কিছুতেই দেখুন না খুঁজে পাওয়া যাচ্ছে না। এই গলির মধ্যেই কোনো একটা জায়গায় বলা ছিল, তবে এটা তো 5 নম্বর আর হোটেলটা হচ্ছে 27 নাম্বার। মেলে ছবি টবি দেওয়া আছে, দেখ একবার। একবার লিখেও ছিল এইখানেই তোমার। এইখানেই 27 কোথায়? ও প্রথমে তুই ঢুকবি আগে। বাবা চলো ঢোকো ঢোকো। কিতা আছে রে, তোকে কিতাতে দিয়ে দেবো। ওই তো নিচে একতলাতেই কিতা। কি রে তুই কিতা যাবি? তোকে কিতা দিয়ে দেবো। হ্যাঁ এখানে কিতা আছে। ও কিছু বুঝছে, প্রাইভেট ক্লিনিক। দেখে দেখে বাবা ছেলেটা এবার আসতে, এবার আসতে। চল ঢোক। আজকের গোটা দিনটা আমাদের প্রায় ট্রাভেল করে করেই কেটে গেল। রাত এখন প্রায় 9:30। আমরা ফাইনালি হোটেলে ঢুকছি। তবে হোটেলে ঢুকতে গিয়েও কতগুলো যে পিন নাম্বার দিয়েছে দেখুন না। আর
লাস্টের পিনটা তো একদম দরজার হ্যান্ডেলে, ছোট্ট ছোট্ট পুচকি পুচকি কয়েকটা বাটন, ওটাতেই নাকি পিন দেওয়া। প্রথমবার তো নাম্বারটা দিতে গিয়ে ভুলই হয়ে গেল। দাঁড়ান আপনাদেরকে দেখাই কত ছোট্ট ছোট্ট বাটনগুলো, দেখেছেন তো? এই অ্যাপার্টমেন্ট কাম হোটেলটা আমরা বুক করেছিলাম এয়ারবিএনবি থেকে, আর এটার ভাড়া কত পড়েছিল সেটা একটু বাদে বলছি। তার আগে তো রুমে ঢুকেই ভাবছি এত ছোট্ট রুম। মাত্র এক রাতের জন্যই আমরা এই অ্যাপার্টমেন্টটা বুক করেছিলাম, তাতেও চেক ইন টাইম ছিল বিকেল 4টের পরেই, আর আমরা তো ঢুকেছি রাত প্রায় 9টা বেজে গেছে। 9টা কি 9:30 বেজে গেছে, আর কালকে সকাল 11টার মধ্যে চেক আউটও করতে হবে। তো শুধুমাত্র এই রাতটা শোবার জন্যই, আর কালকে সকালে হয়তো অভিক এখান থেকে একটুখানি অফিসও করে নেবে। তো এই ছিল একটা বেডরুম, তার সাথে লাগোয়া কিচেনে মোটামুটি অনেক কিছুই দিয়েছিল, আর এই পাশে ছিল একটা ছোট মতন বাথরুম। দেখুন না, একদম ঢুকেই যেন মনে হচ্ছে শেষ। তবে একটা জিনিস ভালো ছিল, যা প্রচণ্ড গরম পড়েছিল, দেখলাম এখানে ছোট মতন দুটো ফ্যানও দিয়েছে, ওই যে নিচের কর্নারটায় রাখা আছে। আর তারপর বেডরুম থেকে বেরিয়ে যে ডাইনিং রুমটা ছিল, সেখানে ছিল একটা খাওয়ার টেবিল, আর এদিকটাতে ছিল টিভি, আর এই যে দুজনের শোবার বেড। তো ওই দুজন 4জন শোবারই এখানে জায়গা ছিল। এই কর্নারটা খুব সুন্দর করে সাজানো ছিল। তো ব্যাস, এই ছিল ছোট্ট আমাদের এয়ারবিএনবি, আর যেটার ভাড়া পড়েছিল 275 ইউরোর মতন। এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু জিনিসে দিয়েছে, টুকটাক ওই প্রয়োজনীয় নুন, চিনি, তেল সব কিছুই রয়েছে। এদিকে টোস্টার, তার সাথে ডিশ ওয়াশার, ছোট মতন একটা ফ্রিজ, মাইক্রো ওভেন সব কিছুই ছিল। তো চলুন, রাতের খাবারের জন্য তো চিকেন বানিয়ে নিয়েই এসছি, এই তো অনেক প্লেটও দিয়েছে দেখছি। এখন তাহলে ভাত আর ডালটা বসিয়ে দিই, তাহলেই আজকে আমাদের ডিনার হয়ে যাবে। আর ডিশ ওয়াশারের অনেকগুলো ট্যাবলেটও দিয়েছে, তো ডিশ ওয়াশারেই সব বাসনপত্র ধোয়া হয়ে যাবে। তাহলে আজকের মতন ভিডিওটা চলুন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ওদিকে আমাদের ভাত ডালও বসানো হয়ে গেছে, এবার আমরা ফ্রেশ হয়ে নিই। আপনাদের সঙ্গে দেখা তো হচ্ছেই নতুন একটা ভিডিওতে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন নিচের কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে। তাহলে আজকের মতন টাটা।